আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নামকরণ ক্লাসটা শুরু করব। নামকরণে আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব নোমেনক্লাচার অফ অ্যালকিন, অ্যালকেনের নামকরণ। এবং অ্যালকেনের নামকরণে সাধারণত তিনটা পদ্ধতিতে নামকরণ করা যেতে পারে: সাধারণ পদ্ধতি, উদ্বুদ্ধ পদ্ধতি, ইউপ্যাক নিয়ম। তো আজকে আমরা জানবো হচ্ছে সাধারণ পদ্ধতি এবং উদ্বুদ্ধ পদ্ধতিতে কিভাবে সাধারণত অ্যালকেনের নামকরণ করা হয়। তো প্রথম সাধারণ পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি সাধারণত অ্যালকেনের নামকরণে এন শব্দ এবং হচ্ছে তোমার আইসো শব্দ এবং হচ্ছে নিও শব্দ, এই তিনটা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণ পদ্ধতিতে এক নম্বর উদাহরণ এন শব্দের ব্যবহার যদি আমরা উল্লেখ করি তাহলে CH3, CH2, CH2, CH3, অর্থাৎ যদি কোনো শাখা না থাকে সেক্ষেত্রে অ্যালকেনের সাধারণ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে আমাদের এন শব্দের ব্যবহার করা হয়। তাহলে এটা নামকরণের ক্ষেত্রে লিখবো হচ্ছে এন, যেহেতু চারটা কার্বন আছে এই জন্য হচ্ছে এন বিউটেন। আইসো শব্দটা কখন ব্যবহার করা হয়? আইসো শব্দের ব্যবহার যখন যৌগযুগের এক প্রান্তে অর্থাৎ অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে এই গ্রুপটা এইভাবে থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আইসো শব্দটা ব্যবহার করি। তাহলে এখানে CH2, ধরো আমি প্রথমটাই নিলাম CH3, তাহলে এটার নামকরণ কি হবে? এইটার জন্য হচ্ছে আইসো ব্যবহার করব। তাহলে 1 2 3 4, তাহলে এটার নামকরণে কি লিখবো আমরা? এটা নামকরণে লিখবো হচ্ছে আইসো, যেহেতু আমাদের চারটা কার্বন এই জন্য বিউটেন। এখন যদি ধরো এরকম থাকতো CH3, CH3, CH2, CH3, তাহলে 1 2 3 4 5টা কার্বন, এই জন্য আমরা উল্লেখ করতাম আইসো পেন 10। কিন্তু যদি ধরো এরকম কেস থাকে, ধরো আরো একটু আমি সংখ্যা যদি বাড়াই লিখি CH3, CH, ধরো CH3, CH2, CH3, তাহলে কিন্তু আমি এই আইসো শব্দটার নামকরণ করতে পারবো না। শুধু আইসো শব্দ কখনো ব্যবহার করা যাবে এক প্রান্তে যদি এরকম থাকে তখন আমরা আইসো শব্দটা ব্যবহার করতে পারবো। এখন আইসো শব্দের পরে 3 নম্বরে যে আমরা নামকরণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নিও শব্দ। নিও শব্দটা আমরা কখন ব্যবহার করব? যদি এক প্রান্তে এইরকম ফরম্যাট থাকে, অর্থাৎ ধরো একটা কার্বন পরমাণু চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত, তখন নিও শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে টোটাল চারটা কার্বন, টোটাল কার্বন সংখ্যা 5টা, কিন্তু যেহেতু একটা কার্বন পরমাণু চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত এই জন্য আমরা এটাকে বলবো নিও পেন 10। যদি এরকম কেস হয়, ধরো CH3, CH3 এবং এখানে CH3, CH2, CH3, এখনো এই যে চারটা কার্বনের সাথে যুক্ত এর জন্য অবশ্যই নিও শব্দ ব্যবহার করতে হবে। তবে টোটাল কার্বন সংখ্যা যেহেতু হয়ে গেছে আমাদের 1 2 3 4 5 6, 6টা, এর জন্য আমরা উল্লেখ করব নিও হেক্সেন। তাহলে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা এই যে তিনটা শব্দ সাধারণ পদ্ধতিতে তিনটা শব্দ ব্যবহার করা হয়: এন, আইসো, নিও। এন শব্দ কখন? যখন কোনো শাখা তোমার থাকবে না তখন এন শব্দ ব্যবহার করা হবে, যেমন এন বিউটেন, এন পেন্টেন, এন হেক্সেন, এভাবে। এক প্রান্তে যদি এরকম ফরম্যাট থাকে তখন আইসো শব্দ ব্যবহার করা হয়, যেমন আইসোবিউটেন। এখন কয়টা কার্বন টোটাল সেটার উপর ভিত্তি করে বলতে হবে। আইসোবিউটেন টোটাল কার্বন 5টা, আইসোপেন্টেন। যদি জৈব যৌগের এক প্রান্তে এরকম একটা কার্বন চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত তখন নিও শব্দ ব্যবহার করা হয়। তাহলে এখানে টোটাল কার্বন সংখ্যা 5টা, এর জন্য উল্লেখ করবো নিওপেন্টেন। এখানে টোটাল কার্বন সংখ্যা 6টা, কিন্তু এক প্রান্তে একটা কার্বন পরমাণু চারটা কার্বন পরমাণুর সাথে যুক্ত, এর জন্য আমরা বলবো নিও হেক্সেন। কিন্তু যখন এই ফরম্যাটে থাকবে অর্থাৎ এক প্রান্তে CH3 গ্রুপটা নাই, তখন আমরা আইসো শব্দ ব্যবহার করতে পারবো না এবং সেক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে নামকরণ করা সম্ভব না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যালকেনের নামকরণে উদ্বুদ্ধ পদ্ধতিতে বা ডিরাইভ পদ্ধতিতে কিভাবে নামকরণ করা হয়। ডিরাইভ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, মিথেনকে মাতৃ যৌগ হিসেবে উল্লেখ করা হয়। মিথেনকে কি যৌগ হিসেবে উল্লেখ করা হয়? মাতৃ যৌগ হিসেবে উল্লেখ করা হয়। এবং মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সেটার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। ধরো আমি যদি এখানে লিখি CH3, তাহলে আর একটা এই এটাকে ধরো আমার মিথেন যৌগ, এখান থেকে একটা হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? মিথাইল মিথেন। এটাকে আমরা লিখবো মিথাইল মিথেন। ভালো করে বুঝবা, মিথাইল মিথেন। এখন যদি এরকম হয় CH3, CH, এখন এখানে ধরো দুইটা মিথাইল মূলক আছে CH2, তাহলে এটাকে তুমি এইভাবে অন্তত লিখতে পারো CH3, তাহলে এখানে দুই পাশে দুইটা মিথাইল, অর্থাৎ এখানে আমাদের নামকরণে লিখতে হবে ডাই মিথাইল মিথেন, মানে মিথেনকে হচ্ছে মাতৃ যৌগ হিসেবে উল্লেখ করা হয়। এবার ধরো আমার কাছে আছে তিনটা মিথাইল মূলক CH3, এখানে CH থাকলো CH3, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো ট্রাই মিথাইল মিথেন। যদি এরকম থাকে যে CH3, যদি এখানে চারটা হাইড্রোজেন পরমাণু চারটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা তাকে বলবো টেট্রা মিথাইল
মিথেন। এখন খেয়াল করো, উদ্ভূত পদ্ধতি থেকে মিথেনকে মাতৃ যৌগ হিসেবে উল্লেখ করা হয় এবং তার একটা হাইড্রোজেন কি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। ধরো এবার আমাদের মিথেন পরমাণুর সাথে মানে মিথেনের একটা হাইড্রোজেন পরমাণু একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এখানে আমরা লিখতাম হচ্ছে ফিনাইল মিথেন। যদি এরকম হইতো যে দুইটা আমাদের এই ফিনাইল গ্রুপ দ্বারা CH2 আবার আমাদের এখানে আর একটা ফিনাইল গ্রুপ আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতাম ডাইফিনাইল মিথেল। এটার জন্য কি বলতাম? ডাইফিনাইল। তোমরা ভিডিওগুলো শেয়ার বেশি বেশি করো না, যার জন্য ভাইরালও হয় না। আর মেয়েদের ভিডিও হলে ঠিকই শেয়ার করে দাও। ডাইমিথাইল মিথেন। এবার ধরো যদি তিনটা থাকতো, এই যে এরকম সি, উপরে একটা থাকবে আর এই পাশে একটা হাইড্রোজেন সহ, এটার জন্য আমরা বলতাম ট্রাইফিনাইল মিথেন। যদি এরকম চারটা থাকে তখন আমরা তাকে বলতাম টেট্রাফিনাইল মিথেন। এখন আমরা আবার একটু রিপিট করি। উদ্বুদ্ধ পদ্ধতিতে অ্যালকেনে নামকরণ করার ক্ষেত্রে সাধারণত মিথেনকে মাতৃ যৌগ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ এখানে মাতৃ যৌগে আমরা জানি মিথেনের ক্ষেত্রে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে। এই 4টা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন মিথাইল ফিনাইল যেই মূলক দ্বারাই প্রতিস্থাপিত হোক সেটার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। যেমন ধরো এখানে মিথেন মূলকের একটা হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এর জন্য এর নাম হয়েছে মিথাইল মিথেন। এবার ধরো এই যে মিথাইল মূলকের দুইটা হাইড্রোজেন দুইটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এর জন্য এর নামকরণ হবে ডাই মিথাইল মিথেন। এখানে 3টা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেন ট্রাই মিথাইল মিথেন। 4টা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেন টেট্রা মিথাইল মিথেন। এখানে একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেন ফিনাইল মিথেন। এখানে তোমার 2টা ফিনাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যেন ডাইফিনাইল মিথেন। এখানে 3টা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ট্রাইফিনাইল মিথেন। 4টা দ্বারা প্রতিস্থাপিত হলে হবে টেট্রাফিনাইল মিথেন। এই হচ্ছে তোমার অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে উদ্বুদ্ধ পদ্ধতির ব্যবহার। আমরা পরবর্তী ক্লাসে অ্যালকেনের নামকরণের অবশ্যই ইউপেক পদ্ধতি সম্পর্কে জানবো। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবো। আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।